সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। কিপ কোয়াইট, ডোন্ট টক বলেই কপাল হতেই অস্ত্রটা সরালো, কিন্তু পর মুহূর্তেই হাতে কিছু অনুভব করলো সে। তার হাত দুটো কিছু দিয়ে বেঁধে ফেলা হচ্ছে। তৃপ্ত ধমকালো না, আর না তো কিছু বলল। সে দেখতে চায় কি করতে চাইছে এই মেয়ে। তবে তার প্রেডিকশন কিছুটা ঠিক, বউ আজ তার ভয়ঙ্কর কিছু ঘটাবে। হাত দুটো বাঁধার পর তাকে টেনে বসানো হলো বেডে। এর কিছুক্ষণ পর লাইট জ্বলে উঠল। বেশ কিছুটা সময় অন্ধকারে থাকার দরুন আলো আসতেই চোখ দুটো আপনা আপনি বুঝে গেল। এরপর কিছুটা শুয়ে নিয়ে আবারও খুলল। তবে খোলার পর সেগুলো আর পটল চেরা চোখ রইল, হয়ে গেল রসগোল্লার মতো গোল গোল। সে তাহলে ঠিকই ধরেছিল, বউ আজকে তার রণচণ্ডী রূপের সাথে ওকে পরিচয় করাবে। অরি একদম রিভলভারটা তৃপ্তের কপালে ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, মুখে তার হাসি লেগে আছে। তৃপ্তের মস্তিষ্ক তখন চিন্তা করছে, রিভলভারটা আসল তো? অবশ্য নকল মনে হচ্ছে না, তার অভিজ্ঞতা বলছে এটা আসল। গমগমে আওয়াজ তুলে জিজ্ঞেস করলো, কি চাই তোমার? এরকম করার কারণ? দেখুন এমপি সাহেব, বেশি কথা আমি বাড়াতে চাই না। আমি শুধু কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করব, আপনি ভদ্র মতো উত্তর দেবেন। যদি না দেই? তাহলে এটা থেকে একটা বুলেট আপনার খুলি ভেদ করে বেরিয়ে যাবে, আর কাল সকালে আপনার নামে হেডলাইন বেরোবে। তৃপ্ত আর ঘাটতে চাইল না অরিকে। সে জানে অরি তাকে কী জিজ্ঞেস করবে। তুষি তাকে ফোন করেছিল, অরির সাথে কী কথা হয়েছে বলেছে তাকে। মূলত তুষি তার কৌতূহল মেটাতেই ফোন দিয়েছিল। ভাবির কথার সত্যতা যাচাই করতে ভাইকে ফোন দিয়েছিল। ফোন দেওয়াতে অবশ্য তৃপ্তেরই লাভ হয়েছে। এই যে আজ যে কোনো কিছু ঘটবে এটা সে আগে থেকেই বুঝে গিয়েছিল, কিন্তু এতটাও আশা করেনি। সম্মতিসূচক ইঙ্গিত দিয়ে বলল, কি জানতে চাও? আমাকে পছন্দ করেন, ভালোবাসেন আমায়? তৃপ্তের মুখে ভয়, বেদনা, আনন্দ, দুঃখের ছাপ দেখা গেল না। অরির এই প্রশ্নে যে সে একটু বিরক্ত হয়েছে তার আভায় দেখা গেল মুখ জুড়ে। সোজা সাপটা জবাব দিল, না। বলে তুষি, তূর্ণ ভাই ওরা কেন বললো আপনি আমাকে পছন্দ করেন? পছন্দ যখন করেন না তখন মিথ্যে কেন বলেছেন? এমনিতে আম্মু বিয়ের চাপ দিচ্ছিল, আর আমার লাভের একটা ব্যাপার আছে না। তোমার সাথে বিয়ে কি আর এমনি এমনি করেছে? তোমার বাবার হেল্প লাগবে ভবিষ্যতে, আর আমি তো জোর করে বিয়ে করিনি। তোমার ফ্যামিলি থেকে তো বলা হয়েছে, তোমার সম্পূর্ণ মত ছিল। তৃপ্তের কথাগুলো অরির শ্রবণ ইন্দ্রিয় পর্যন্ত পৌঁছাতেই চোখগুলো টলটল করে উঠল। হয়তো তার বেহায়া মনটা বিশ্বাস করেছিল তৃপ্ত ওকে পছন্দ করতে পারে, কিন্তু মানুষটা সব অস্বীকার করেছে, বুঝিয়ে দিয়েছে প্রয়োজনের খাতিরেই তাকে বউ বানিয়েছে, যোগ্য সম্মান বা মর্যাদা দেওয়ার জন্য নয়। শুষ্ক কপলে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে অরি সেগুলো হাতের উল্টো পৃষ্ঠ দ্বারা মুছে নিল। না, কিভাবে ভাবতে পারলো সে এমনটা? লোকটা যদি তাকে ভালোবাসতে পছন্দ করতো তবে অবশ্য কন্ট্রাক্ট দিত না, আগলে নিত তাকে। মনে সৃষ্টি হওয়া আসল প্রশ্নটা তখন করেই ফেললো অরি। আমাকে বিয়ে করার খুব কি দরকার ছিল? কেন করলেন তবে? আমার জীবনটা নষ্ট করে দিতে? আমি তো এত ক্ষমতা, এত ঐশ্বর্য চাইনি, সাধারণ একটা জীবন চেয়েছিলাম আমি। আমার সাথে কেন এমনটা হলো? তোমার পরিবারকে জিজ্ঞেস করো, তারা তোমার সাধারণ পছন্দ জানা সত্ত্বেও কোন স্বার্থ চরিতার্থ করার জন্য আমাকে বিয়ে করতে বলল। পরিবারের কথা উঠতে অরি ফুঁসে উঠল। তার পরিবারের সবাই তো এক না। তার বোন দুলাভাই ভালো, তাকে আগলে রাখে। অরির এমন বিয়ের কথা জানলে ওই দুজন মানুষ কম কষ্ট পাবে না নিশ্চয়ই। একদম আমার পরিবার নিয়ে কথা বলবেন না। তৃপ্ত এবার আসল রূপে ফিরল। এতক্ষণ ঠান্ডা জবাব দিচ্ছিল, কিন্তু এবার আর মনে চাইছে না। অরি বুঝে ওঠার আগেই নিজের হাতের বাঁধন ছাড়িয়ে ফেলেছে সে। এবার অরির হাতের রিভলভারটা নিল। অরিকে এক ঝটকায় নিজের কোলের ওপর ফেলে রিভলভারটা অরির মাথায় ঠাকালো। এমন হওয়াতে অরি ভয় পেয়ে গেল। ছোটাছুটি করতে চাইছে সে, কিন্তু তৃপ্তের শক্ত বাঁধনের ফলে সম্ভব হচ্ছে না। তৃপ্ত এবার ধমক দিয়ে বলল, আমার সাথে উচ্চ গলায় একদম কথা বলবে না। আমি আহানাব তাজর তৃপ্ত। যেখানে আমার সাথে উচ্চ গলায় কথা বলে সাহস পায় না, সেখানে আমার কপালে রিভলভার ঠাকাও। শ্বাস বেশি হয়ে গেছে? হ্যাঁ? অরি ভয় পেল, নিজের ভীতি রোধের চেষ্টা করছে। তাকে দুর্বল হলে চলবে না। অরি পাল্টা জবাব দিয়ে বলল, কারণ অশুভ লোক, কন্ট্রাক্টের কথা কি ভুলে গিয়েছেন? এভাবে ধরে রেখেছেন কেন? টাচ করা যে নিষেধ সেটা ভুলে গিয়েছেন? অবশ্য ভুলে যাওয়াটাই স্বাভাবিক। এত কূটনীতি মাথায় থাকলে কি আর সামান্য বিষয় মনে থাকে নাকি? চুপ, একদম চুপ। টাচ তো তুমি আগে আমাকে করেছিলে, নিয়ম তুমিই ব্রেক করেছ। আজকের মতো ছেড়ে দিলাম। দ্বিতীয়বার আমার সাথে গলা উঠিয়ে কথা বলতে এসো, দেখো তোমার কি হাল করি। আর নিজের ভালো চাও তো আমার থেকে দূরে থেকো।
বলেই কোল থেকে অরিকে বিছানায় ধাক্কা মেরে অরিকে ফেলে চলে গেল ওয়াশরুমে। অরি শুয়ে শুয়ে গালি দিতে থাকলো কয়েকটা। বজ্জাত এমপি কোথাকার! সাধে সাধে কি আর বজ্জাত বলি? হাতটা একটু হলেই ছিঁড়ে যেত আমার। কেমন লাল করে ছেড়েছে রাক্ষস কোথাকার! এর শোধ যদি আমি না তুলেছি তাহলে আমার নামও অরিস্মিতা রহজা না। কথাগুলো মনে মনে বলেই ওভাবে শুয়ে শুয়ে এগিয়ে গেল বিছানায় এক কোণায়। এমপি সাহেবকে শায়েস্তা করার অন্য ফোন দিয়ে আনতে হবে। তাকে পছন্দ করে না, ভালোবাসে না, তার পিছনে ঘুরিয়ে যদি না ছেড়েছে না। সকাল হয়েছে অনেক আগে, অরি আজকে ওঠেনি। তুলতুলে বিছানায় শুয়ে এখনও সে ঘুমে মগ্ন। ঘুমালে দিন দুনিয়ার হিসাব নেই তার কাছে। রান্নাঘরে ঢুকতেই শাশুড়িই না করে দিয়েছে, তাহলে সে কেন স্বেচ্ছায় ঢুকতে যাবে? অরি এখনও উঠতো না ঘুম থেকে, কিন্তু তার ফোনটা চায় না সে আর ঘুমাক। বেলা হয়েছে বেশ, একবার রিং হতে হতে কেটে গেল। অরি ফোন ধরলো না। আবারও ফোন আসতে হাত চেয়ে ফোনখানা খুঁজে কানের ওপর নিল। বিরক্তি নিয়েই বলল, হ্যালো, কে বলছেন? ফোন দিয়ে কি খুব ডিস্টার্ব করলাম শালি সাহেবা? তা এত বেলা পর্যন্ত ঘুমানোর কারণ? অনেক ক্লান্ত বুঝি? লাস্টের কথাটা একটু টেনে টেনেই বলল জাবির। ওদিকে শালি শব্দটা শুনেই অরি তড়িৎ গতিতে চোখ খুলে ফেলল। দুলাভাই ফোন দিয়েছে। ফোনের দিকে তাকাতে চক্ষু চড়ক গাছ। 11টা বেজে গেছে আর ও এখনো ঘুমোচ্ছে। কি যে বলেন না জাবির ভাই, শ্বশুর বাড়িতে আছি, স্বামী থেকেও না থাকার মতোই। শাশুড়ির বারণ, কিচেনে প্রবেশ নিষেধ, সো খুবই একমাত্র সঙ্গী আমার। স্বামী না থাকার মতো মানে? কার এত সাহস আমার শালিকে সময় দেয় না? চাইলেই কি দেওয়া সম্ভব হয়? এমপি মানুষ, কত কাজ। দেশের সেবা করতে করতে বউয়ের কথা কি আর মনে থাকে তার? মন খারাপ করে না, নেক্সট উইকে আমরা আসছি, তারপর তোমার এমপি সাহেবকে দিয়ে বউ সেবা করিয়ে ছাড়বো, চিন্তা করো না। অরি কিছুটা হাসলো, তবে সেই হাসিতে আনন্দ নেই, শুধুই হতাশা। মন চাইলে সত্য কথাগুলো বোনা দুলাভাইকে বলতে পারছে না, আবার বলতেও মনে চায়। একদিন না একদিন তো জানবে, তবু আস্তে ধীরে না হয় ওই একদিনই বলে দিবে। এখন শুধু শুধু টেনশন দেওয়ার কোনো মানেই হয় না। বেশ কিছুক্ষণ বোনা দুলাভাইয়ের সাথে কথা বলে রাখলো ফোনটা। চললো এবার ফ্রেশ হতে। চোখের পলকে সময় চলে যায়। মানুষের জীবন থেকে একটা সপ্তাহ যেতে বেশি দিন লাগে না। অরি আর তৃপ্তের আজ ফিরে যাওয়ার দিন। এই নিয়ে অরির একটু না বেশি মন খারাপ। শ্বশুরবাড়ির দিনগুলো সে বেশ ভালোই কাটিয়েছে, একদম বোরিং লাগেনি তার। শাশুড়ি মা, শ্বশুর, ননদ, দেবর সবাই তো বেশ ভালো। এখান থেকে গিয়ে আবারও যান্ত্রিক জীবনে যোগ দিতে হবে। হ্যাঁ, সেখানে অবশ্য নিধি আসিফ আছে, কিন্তু অফিসের সময়টুকুতেই তো শুধু ওদের সাথে সাক্ষাৎ হয়। আর তৃপ্তের বাসা তো বাসা নয়, যেন মৃত্যুপুরী। সবাই ভয়ে ভয়ে থাকে, মনে হয় একটা ভুল করলেই সরাসরি ফায়ার। উফ, অমন বাসায় অরি এতদিন আছে ভাবতেও অবাক লাগছে। কিন্তু কি আর করার, যেতে তো হবে সেখানে, এছাড়া তো আর জায়গা নেই যাওয়ার। যাওয়ার সময় ফোনই এলো। ভেনুমা তাজওয়ারে এতবার বলা সত্ত্বেও তৃপ্ত আর থাকতে রাজি হয়নি। তিনি বলেছিলেন বিকেলে অন্তত যেন ওরা যায়, কিন্তু তার বচ্চাত এমপিটা তাও শুনলো না। এই সকাল সকালই যেতে হবে। ঠিক আছে, আর না থাকলি তোরা আজকে বিকেলে অন্তত যেতে পারতি। আম্মু বুঝো না কেন? এছাড়া তোমার বৌমা তো অফিসে আছে, তাই না? সে না থাকা সত্ত্বেও অরি মাথা নাড়ালো। মানলো আজকে থেকে ওর অফিসে যাওয়ার কথা, কিন্তু ফোন করে তো আজকের দিনটা ব্রেক নিতেই পারতো। যত সব ঢং। মনে মনে বেশ বিরক্ত হলো অরি, কিন্তু মুখে কি আর তা প্রকাশ করার জো আছে? এরকম কত শত অভিমান অভিযোগ জমা হয়ে আছে, তার হৃদয়টা পাথরের মতো ভারী হয়ে গিয়েছে। সেই খবর রাখার মতো কোনো লোকই নেই। ঠিক আছে, বৌমাকে নিয়ে আবার আসবি কিন্তু। তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। তুষিও পাশেই দাঁড়িয়েছিল। অরিকে তার ভাবি হিসেবে অনেক পছন্দ হয়েছে। এই কয়েকদিনে বেশ মজা করেছে তারা। অরিকে হালকা করে জড়িয়ে ধরে সে বলল, ভাবি আবার আসবে কিন্তু তুমি। ভাইয়া যদি নাও নিয়ে আসে একা একা চলে আসবে। আর এখন থেকে কিন্তু প্রতিদিন আমি তোমায় ফোন দিয়ে জ্বালাবো, হুটহাট তোমার সাথে দেখা করতে চলে যাব। ঠিক আছে। আমিও কিন্তু তোমায় হুটহাট ফোন করব। তোমার একমাত্র দেবর আমি, আমার একটা দায়িত্ব আছে না তোমার খোঁজ নেওয়ার। এছাড়া তোমাকে আমার কত দরকার বলো তো? ভাইয়ার পরে তো নেক্সটে আমার সিরিয়াল, তোমাকেই তো আমার বউ খুঁজে দিতে হবে। ঠিক আছে দেবর সাহেব। তবে রে বাদর ছেলে, এখনো 30 হলো না,
আর উনি এখনই বিয়ে করবেন। আমি তোমার বড় ছেলের মতো জীবনে অর্ধেক সময় শেষ হওয়ার পর বিয়ে করতে চাই না। আমার বাচ্চা কাচ্চাগুলোর মুখগুলো থেকে শেষে বাবার পরিবর্তে দাদা ডাক শুনতে হবে। কি লজ্জার ব্যাপার। অরুণের এমন কথা শুনে ঘর শুদ্ধ সকল লোক হেসে দিল। এমনকি কোনো সার্ভেন্টও বাদ গেল না। তরুণ যে মাঝে মধ্যে অদ্ভুত কথা বলে সকলকে হাসায়, এটা সবারই জানা। কিন্তু শুধু হাসলো না তৃপ্ত, যেন সে এই কথা শুনেই নি। এর মাঝে তৃপ্ত আবারও তাড়া দিল। অরি সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল এবার। মধ্যরাতের প্রকৃতি যেন এক রহস্যময় সৌন্দর্যের জগৎ। চারপাশে কোলাহল থেমে যায়। পৃথিবী তখন গভীর ঘুমে। আকাশ জুড়ে থাকে অগণিত তারা, আর এক ফালি চাঁদ মৃদু আলো ছড়িয়ে দেয়। গাছের পাতাগুলো হালকা বাতাসে দুলে ওঠে, আর কখনো দূর থেকে ভেসে আসে কোনো নাম না জানা পাখির ডাক। ঝিঝি পোকার একটানা শব্দ প্রকৃতিকে আরো নিস্তব্ধ আর মায়াময় করে তোলে। নদীর ধারে গেলে শোনা যায় জলের ক্ষীণ শব্দ। এ সময় প্রকৃতি একেবারে অন্যরকম হয়ে যায়, যেন সবার অগোচরে প্রকৃতি নিজেই নিজের সঙ্গে কথা বলছে। মধ্যরাতের এমন প্রকৃতি মানে এক শান্ত গভীর মায়াময় মুহূর্ত, যেখানে একাকিত্ব আর প্রশান্তি পাশাপাশি হাঁটে। গভীর ঘুমে আচ্ছন্ন রয়েছে অনেক। আজকে সে অফিসে আর যায়নি, কাল থেকে জয়েন করবে। আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে সে। সহসা তার দ্বারখানা খুলে গেল। ভেতরে প্রবেশ করলো এক মানব। ড্রিম লাইটের মিটিমিটি আলো তার মুখাবার কিছুটা বোঝা যাচ্ছে। গিয়ে অরির পাশটায় ফ্লোরে হাঁটু গেড়ে বসলো। অরির মায়াবী মুখটুকু পর্যবেক্ষণ করছে সে। নিত্যদিনে তার কাজ বলা চলে এমনটি করা। খুব হলে 2-1 দিন এর অন্যথা ঘটে। এমন মায়াবিনীকেও কেউ কন্ট্রাক্টে বিয়ে করেছে। কি হাস্যকর ব্যাপার। মানব আর মানবীর মুখমণ্ডলটাই খুবই নিকটস্থ। নিঃশ্বাসের বাতাস একে অপরে অনুভব করছে। এসির ঠান্ডা বাতাসের মধ্যে নিঃশ্বাসের গরম বাতাসটুকু অনুভব করতে অরি একটু নড়ে চড়ে উঠলো। ঘুমের মাঝে এমন অনুভবে একটু খারাপ লাগতেই পাশ ফিরে ঘুমালো আবারও। এতে মানবটির অসুবিধা হলো বেশ। মুখখানা এখন সে আর দেখতে পাচ্ছে না, চোখের তৃষ্ণা মেটাতে পারছে না। সেও উঠে গিয়ে আবারও অরির মুখের সাইডে গেল। কিছুক্ষণ যেতে না যেতেই অরি আবারও একই কাণ্ড করলো, উল্টো পাশে ফিরলো। মুখে তার বিরক্তির ছাপ স্পষ্ট। মানবটি এবার হয়তো আন্দাজ করলো, আর একবার এমন ঘটনা ঘটলে অরি জেগে উঠতে পারে। তখন না আবার কেলেঙ্কারি ঘটে যায়। যাওয়ার আগে ক্ষীণ আওয়াজে কিছু বলল সে। তোমাকে কবে নিজের করে পাবো? এই জন্মে কি আমার শেষ স্বাদ পূরণ হবে না? সৃষ্টিকর্তা কি এতটাই নিষ্ঠুর হবেন আমার প্রতি? ও হে ক্ষমত মানবী, তোমাকে নিজের করে পাওয়ার লোভে অপেক্ষারত এক মানব, অথচ তুমি জানতেও পারলে না আমার কতটা চাই তোমাকে। কথাগুলো বলে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে মানবটি এবার প্রস্থান করলো। নিঃশব্দে দরজাটা চাপিয়ে দিয়ে বেরিয়ে গেল। অরি বেচারা গভীর ঘুমেই আচ্ছন্ন। প্রতিনিয়ত তাকে এভাবে কেউ পর্যবেক্ষণ করে যায়, এটা কি সে জানে? জানে না। মরার মতো ঘুমোলে কি আর জানা যায়? কেউ কিডন্যাপ করলেও হয়তো বুঝবে না। সকলের সময়টাই মানুষের দিন শুরু করার মুহূর্ত। কেউ হয়তো সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠে নামাজ পড়ে, কেউ হাঁটতে বের হয়, আবার কেউ রান্নাঘরে ঢুকে সকালের নাস্তা তৈরি করে। অফিসগামী মানুষ তাড়াহুড়ো করে পোশাক পরছে, ফাইল গোছাচ্ছে, কেউ গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। রাস্তায় তখন বাস, রিক্সা, প্রাইভেট কারের ভিড় বাড়তে থাকে। দোকানপাট খুলছে, স্কুলগামী শিশুদের ব্যস্ততা শুরু হয় থলি খাতা নিয়ে। শহরের এই কর্মব্যস্ততা এক অন্যরকম ছন্দ তৈরি করে। গ্রামাঞ্চলে আবারও সকালটা একটু আলাদা। কৃষক মাঠে যাচ্ছে, কেউ হাঁস মুরগি ছাড়ছে, কেউ দুধ দোয়াচ্ছে। সব মিলিয়ে সকালটা সব জায়গাতেই নতুন দিনে প্রাণ চঞ্চল্য নিয়ে আসে। সকাল হতে না হতে অনেক ব্যস্ততাও শুরু হয়ে গেল। তবে অবাক করার বিষয়, ওকে এক সার্ভেন্ট এসে বলে গিয়েছে আজকের ব্রেকফাস্ট এমপি সাহেবকে উপস্থিত থাকতে বলেছে। অরি জানে না কেন, আবার কি জ্ঞান দেবে কে জানে। তাড়াহুড়ো করে রেডি হয়ে নিজের ব্যাগটা নিয়ে নামলো সে। চিত্ত অলরেডি ডাইনিং এ বসে আছে। অরি ভেবে পায় না এই লোকটাকে এত পাংচুয়াল হতে হবে কেন। কোনো কথা না বলেই টেবিলে এসে বসলো। ব্যাগটা পাশের চেয়ারে রেখে বলল, কি বলবেন জলদি বলুন, আমার লেট হচ্ছে। প্রতিদিন আমি যাওয়ার পর যে বাসা থেকে বের হও তাতে লেট হয় না? অরি একটু অবাক হলো। এমপি সাহেব ব্যাপারটা খেয়াল করেছে। অবাকের রেশ কাটিয়ে বলে উঠলো, দেখুন এমপি সাহেব, সকাল সকাল ঝগড়া করার মুড নেই আমার। কি বলবেন বলুন। খাও, খেয়ে দে, তারপর কাজে যাও। অরি আরো একটু বিস্মিত হলো। খাওয়ার জন্য ওকে ডেকেছে?
কিছু বলার জন্য নয়? আর কি সব খাবার? একদম বিদেশি ব্রেকফাস্ট সে খাবে কেন? বাঙালি সে, বলল। আপনার এই ইংলিশ ব্রেকফাস্ট আপনিই খান, এসব খাই না আমি। দেখো মেয়ে, তোমাকে অনুরোধ, খাওয়ার কথা বলার আমার কোনো ইচ্ছা নেই। নেহাতে আম্মু আমাকে এই দায়িত্ব দিয়েছে, বারবার বলে দিয়েছে তার বৌমাকে যেন সকালে খাইয়ে তারপর অফিস পাঠায়, সেজন্য তোমাকে খাওয়ার কথা বলছে। তাহলে আম্মুর জন্য আরেকটা বৌমা এনে বসিয়ে বসিয়ে আপনার ইংলিশ ব্রেকফাস্ট খাওয়ান। আমি কোনো গরু নই যে আপনার ঘাস পাতা আর এই শুকনো পাউরুটি চিবোবো। গরু তুমি হবে কেন? তুমি তো গাভী। যাই হোক, আজকে খেয়ে নাও, যদি না খাও এখানে বেঁধে বসিয়ে রেখে দেবো। শেষের কথাগুলো ধমকের স্বরে বলল তৃপ্ত। অনেক খাওয়ার ইচ্ছা না থাকতেও মুখে নিল। দেখা গেল এমপি সাহেব যদি সত্যি বেঁধে রাখে। এদিকে তৃপ্ত অনেক মুখ দেখে বুঝে চোর খেতে ভালো লাগছে না। আর যাই হোক, খাবার নিয়ে একটা মানুষকে এভাবে টর্চার করা উচিত না। ওর মন কিছুটা গলল হয়তো, বলল, তুমি যা খেতে চাও সার্ভেন্টকে বলে দিও, বানিয়ে দিবে। প্রতিদিন বাইরের জিনিস খাওয়া ঠিক না। তৃপ্তের কথা শুনে অনেক মনে হলো এমপি সাহেব কি তার কেয়ার করছে, একটু বাজিয়ে দেখা যাক। আমার যা ইচ্ছে তাই করবো, আপনার কি তাতে? হ্যাঁ, আমার কি? সবাই তখন বলবে এমপি আহনাফ তালচর তৃপ্ত তার ওয়াইফকে খেতে দেয় না ঠিক মতো, বাইরের খাবার খাই অসুস্থ করে ফেলেছে। তোমাকে দিয়ে তো বিশ্বাস নেই, তুমি নিউজটা বানিয়ে ফেলতে পারো। আপনি আমাকে ওয়াইফ মানেন নাকি? তৃপ্ত উত্তর করলো না। আমি বুঝে উঠতে পারে না সে কোন দিকে যাবে। এই তো সময়তে সময়তে এমপি সাহেব কেয়ার করে, আবার তো হুমকিও দেয়। এমপি সাহেবের মনে আসলে চলছেটা কি? রাস্তায় জ্যাম, এই শব্দটা শোনার সাথে সাথে যেন মাথায় বিরক্তি আর হতাশা ভর করে। বিশেষ করে আমাদের ঢাকার কথা যদি বলি, এখানে জ্যাম যেন একটা নিত্যদিনের সঙ্গী। সকালে বের হলে চিন্তা করতে হয় কখন বাড়ি ফিরতে পারবো, আর বিকেল বেলা তো কথাই নেই, ঘন্টার পর ঘন্টা একই জায়গায় বসে থাকা। অনেক সময় দেখবে সামনে সিগন্যাল লাল, গাড়িগুলো ঠাসা, হর্নের শব্দে মাথা ঝিমঝিম করে। কারো অফিস লেট, কারো ক্লাস মিস, কেউ আমার বাসায় রান্নার চিন্তায় অস্থির। আসলে এই জ্যামের ভেতরেও কিন্তু ছোট ছোট গল্প থাকে। বাসের ভেতরে দাঁড়িয়ে থাকা লোকজনের হাঁপ ধরা মুখ, রিক্সাওয়ালার বিরক্তি, আর কারো ফোনে আরো কতক্ষণ লাগবে টাইপ কথাবার্তা। এটা একদিক দিয়ে বিরক্তিকর, আবার শহরের এক ধরনের রঙও বলা যায়। যদি কেউ চায় না, তবু এটাই আমাদের শহরের বাস্তবতা। রাস্তার ব্যস্ততার ভিড় ঠেলে অফিসে প্রবেশ করলো অরি। এমপি সাহেবের বউ হওয়া সত্ত্বেও অফিসে যাওয়ার সময় কোনো প্রাইভেট কার ব্যবহার করে না সে। সাধারণ রিক্সা বা সিএনজিতে করে চলাচলই বেশ পছন্দ তার। ভার্সিটি লাইফেও একই কাজ করতো। বাবার বাড়িতে তার গাড়ির অভাব ছিল না, তবে সে কোনোদিনও ড্রাইভিং শেখেনি। এক্ষেত্রে ড্রাইভার গাড়িতে চলাফেরা তার কাছে বিরক্তিকর মনে হতো। বন্ধু বান্ধবীদের সে ঠিক মতো আড্ডা দেওয়া যাবে না, সবসময় মনে হবে কেউ একজন সাথে আছে। এর জন্য সেই ভার্সিটি লাইফ থেকে প্রতিদিনই যাত্রাপথে গাড়ি বর্জন করেছে সে। অন্য সব সাধারণ মধ্যবিত্ত মানুষের মতোই যাতায়াত তার অভ্যাসও হয়ে গিয়েছে বলা চলে। তবে অবাক করার বিষয়, আজকে অফিসে গিয়ে অরি ক্যান্টিনে ছুটল না। নিত্যদিন তো অফিসে ঢুকেই নিধি আর আসিফকে বগল দাবা করে ক্যান্টিনে ছোটে, কিন্তু সে আজকে অরির মধ্যে এমন কিছু লক্ষণ না দেখতে পাওয়ার কারণ বুঝলো না ওরা। তবে ওরা দুজন তো না খেয়ে আছে, তাই অরিকে কথা বলার সুযোগ না দিয়ে টেনে নিয়ে চললো ওদের সাথে। চেয়ার বেয়ে বসতেই হাঁপ ছেড়ে বাঁচলো অরি, বলল, তোরা খা, আমি আজকে খেয়ে এসেছি। কি খেয়েছিস? এমপি সাহেবের ইংলিশ ব্রেকফাস্ট। ও, তলে তলে এত দূর, বাবা। এখন একসাথে ব্রেকফাস্টও করা হয়, তাই বলি শালি ফোন ধরস না কেন? সেই দিন রমরমা ঘটনা, পরের দিন আমাদের ফোন করে জানালিও না। কেস মনে হয় সলভ হয়ে গেছে। না, আমার নিজেরই মাথা ঠিক ছিল না, তাই আর তোদের ফোন দিইনি। কিন্তু ওই বজ্জাত এমপি কিছুই স্বীকার করেনি। তবে আমিও কম চাই না, সব স্বীকার করিয়েই ছাড়বো। কি করবি তাহলে? দেখ, এমপির ক্যারেক্টারটা আসলে কেমন, একদিকে আমার একটু একটু কেয়ারও করে, আবার হুমকি ধামকিও দিবে। সো এখন একটাই রাস্তা আমাদের কাছে আছে, সেটা হলো জেলাসি। মানে এমপি যদি আমাকে ভালোই বাসে, তাহলে অন্য কাউকে আমার সাথে দেখে অবভিয়াসলি জেলাস তো হবেই। ঠিক ঠিক। তাহলে এবার আমাদের প্ল্যানে নতুন কেউ ইনভলভ হতে চলেছে, মানে কাউকে তোর বয়ফ্রেন্ড হওয়ার জন্য ভাড়া করতে হবে। নো টেনশন, ঠিক খুঁজে পাওয়া যাবে। টাকা দিলে যে কেউ রাজি হয়ে যাবে। আসিফের কথা শুনে অনেক একটা শয়তানি হাসি দিল।
এই হাসিতে কাউকে ফাঁসানোর ইঙ্গিত। বলল, আমার সামনে এমন একটা জলজ্যান্ত ছেলে থাকতে বয়ফ্রেন্ড ভাড়া করে শুধু শুধু টাকা কেন নষ্ট করতে যাব? হ্যাঁ, কথাগুলো বলেই অরি ভ্রু দুবার উঁচু নিচু করলো। আসিফ একটা ঢোক গেল, মিকি হাসি দিয়ে বলল, ও, নিধি নিশ্চয় সার্জারি করে ছেলে হয়ে গেছে। ওর এই রকম গুন্ডি আচরণ দেখেই আমি বুঝেছিলাম ওর দেহে অ্যান্ড্রোজেন আর টেস্টোস্টেরন হরমোন বেশি আছে। যাক, ভালো ভালো, তৌসিফ ভাইকেও নতুন মেয়ে খুঁজে দেবনি। আমি থাকতে আর কিসের চিন্তা। আসিফের কথা শুনে নিধি রাগি দৃষ্টি নিক্ষেপ করলো। নিধি কিছু বলার পূর্বে অরি বলল, তৌসিফ ভাইয়ের জন্য তোকে মেয়ে খুঁজতে হবে, আর না তো নিধি ছেলে হয়েছে। আজকে থেকে আমার বয়ফ্রেন্ড তুই, ওকে? আসিফের কান দুটো জুন হয়ে কথা বলে শোনা বাকি ছিল। চোখ দুটো বড় বড় হয়ে গেল। বুকের বাঁ পাশটায় দুটো হাতই চলে গেল। চেপে ধরে বলল, কি কস তুই বইন? আমার তোমর কি হবে? ও তো শুনলে হার্ট অ্যাটাক করবে। দেখ, আমি লয়াল একজন মানুষ। এত বড় কলঙ্ক তুই আমার গায়ে দিতে পারিস না। এই দেখ, এঙ্গেজমেন্ট রিং, আর কয়েক মাস পর আমাদের বিয়ে, আর তুই আমাকে আগেই বিধবা করতে চাইছিস? জাতি কিছুতেই মানবে না এসব। তোর জাতিকে মানতে হবে না, তো আমাকে ফোন করে বিকেলে আসতে বল, আমরা নিজেরা ওর সাথে কথা বলে সব ম্যানেজ করব। দেখ, এমনিতেই ফোন করে এমপির সাথে পাঙ্গা নিয়ে এক ঝামেলায় ফেসে আছি, আবার এমপির চোখের সামনে গিয়ে ঘুরঘুর করব। দোস্ত, আমার জানের মায়া তো অন্তত কর। যেদিন এমপি জানতে পারবে সেই দিন আমার কি হবে? ছি আসিফ, তোর তো লজ্জা পাওয়া উচিত। ছেলে হয়ে টিকটিকির মতো কলিজা নিয়ে চলিস। আমাদের অরিকে দেখে কিছু শিখ। দুলাব্রোর মাথায় বন্দুক ঠেকিয়ে ও এখনো অক্ষত অবস্থায় আমাদের সামনে দাঁড়িয়ে আছে। অরিকে তুই জিজ্ঞেস কর দ্বিতীয়বার এই কাজ করার আর সাহস হবে কিনা। এই কথাই অরি কিছুটা থতমত খেল। সত্যি ওদের এই সাহস হবে না, তবে ওদের সামনে তো তার প্রকাশ করা যাবে না। গলায় কিছুটা ধরা পড়ে যাওয়ার রেশ আর কিছুটা আমতা আমতা করে বলল, কে বলেছে সাহস নেই? আমি কি ওই বজ্জাতেপিকে ভয় পাই নাকি? এবার শুধু দয়া করে জিগার চাপিনি, এর পরের বার একদম জবের দুনিয়ায় পাঠিয়ে দেব। ওই যতই বলুক এই কথা কারোর বিশ্বাসই হলো না। যেখানে অন্যান্য এমপি মন্ত্রীর চিত্তকে দেখে ভয় পায়, গুন্ডা মস্তানগুলো নাম শুনলে ভয় সিটিয়ে যায়, সেখানে অরি মাথায় বন্দুক ধরেছে। ওকে কিছু না বলে ছেড়ে দিয়েছে নাকি? ছাড়তেও পারে, যতই হোক ও তো। বিকেল মানেই অপূর্ব একটা সময়। সূর্যের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসে। আকাশের রং হালকা কমলা আর লালের মিশ্রণ। বাতাসে ভেসে আসে শুকনো পাতার মৃদু খসখস শব্দ। নদীর পানিতে সূর্যের শেষ আলো পড়ে চিকচিক করে। পানির ঢেউগুলো যেন হাতে আঁকা ছবি। একটানা ঢেউয়ের নরম শব্দ কানে আসে, যেন প্রকৃতি নিজেই গল্পে বলে। নদীর পাড়ে নরম ঘাস, ঘাসের মাথায় হালকা শিশিরের মতো কিছু কিছু বিন্দু জমেছে। দিনের আলোয় তারা সোনালি হয়ে উঠেছে। পাশে কিছু বনফুল ফুটে আছে। সাদা, হলুদ আর নীল রঙের ছোট ফুলগুলো হাওয়ায় দুলছে, যেন এক একটা নিচে নিচে হাসছে। দূরে একটা শালিক পাখি ডেকে উঠলো, আর এক পাশে একটা মাছরাঙা বসে আছে চুপ করে পানিতে ডুব দেবে বলে অপেক্ষায়। মাঝে মাঝে হালকা বাতাস এসে গায়ে আলতো ছোঁয়া দিয়ে যায়। এই বাতাসে কেমন একটা মাটির ঘ্রাণ, নদীর পানির হালকা সোডা গন্ধ। প্রকৃতি তার আপন ছন্দে আছে। কোনো তারা নেই, কোনো কোলাহল নেই, শুধু এক অপূর্ব নীরবতা, যার মাঝেও শব্দ আছে। ঢেউয়ের শব্দ, পাতার খসখস, দূর দূর পাখির ডাকে। পুরো বিকেলটা ভরে উঠেছে। এমন বিকেল যেন মন ছুঁয়ে যায়। একাও বসে থাকা যায়, প্রকৃতিকে ছুঁয়ে দেখা যায়। সময়টা তখন থেমে থাকা গল্পের মতন। তেমনি এই বিকেলটায় নদীর ধারে রেস্টুরেন্টের পাশে বসে আছে অরি, নিধি, আসিফ আর আসিফের গার্লফ্রেন্ড তমা। অরি আর নিধিকে সে বড় বোনের মতো সম্মান করে। যদি বয়সের ফারাক তাদের মধ্যে খুব একটা নেই, মোটামুটি বছর দিনে হবে। অনার্স চতুর্থ বর্ষে অর্ধান্নত সে। অরি আর নিধি আজকে ওকে জরুরি তলব করেছে বিধায় ছুটে এসেছে। গলা হালকা খাকারি দিয়ে নিধি বলা শুরু করলো, আগে ঠান্ডা মাথায় সব শুনবে তমা, উত্তেজিত হয়ে কোনো রিয়াক্ট করবে না আগেই। তোমার উঠবে হাজব্যান্ড, মানে এই বাদরটাকে আমাদের কিছুদিনের জন্য লাগবে, মানে ও কয়েকদিনের জন্য অরির বয়ফ্রেন্ড হবে। কি? আরে রিল্যাক্স, অরি বিবাহিত। কি আপু, তুমি বিয়ে করে নিলে আমাকে দাওয়াত দিলেন না? তোমাকে দিবে? আমরা ওর নিজের বেস্ট ফ্রেন্ড হয়ে এখনো দাওয়াত পাইনি। যাই হোক, বিয়ে কার সাথে হয়েছে? আর বিয়ে হয়ে গেলে আবার বয়ফ্রেন্ড লাগবে কেন? এমপি আহনাফ তাজওয়ার তৃপ্ত হলো আমাদের দুলাব্র। কি?
ইস, আমার আইডল ছিল, আমার কত বান্ধবীর ক্রাশ উনি। অরি আপু, তুমি তো সকলের মন ভেঙে দিলে গো। কিন্তু এত বড় মাপের একজন মানুষকে বিয়ে করে ফেললো, আর মিডিয়াতে কিছুই আসলো না, জনগণ কোনো কিছু জানতে পারলো না। রাসনা বাস বজ্জাতিব্বি। আপু, তুমি এভাবে বলো না, আমাদের ভার্সিটির মেয়েগুলো শুনতে পারলে তোমার মাথার একটা চুলও আস্ত রাখবেন না। যাই হোক, এমপি দুলাব্রোর রহস্যের সমাধান করতেই আমাদের প্ল্যান। তো তোমার উডবি হাজব্যান্ডকে আমাদের সাথে কাজ করতে দিবে তো? হ্যাঁ, আমার কোনো প্রবলেম নেই, আমি একটু বাঁচি তাহলে, কয়েকদিন আমার কান দুটো একটু রেস্ট নিতে পারবে। না, বান্ধবীগুলোর কাছে সম্মান পাই, এক একজন বাস দিতেই আছে, আর এখন বউয়ের কাছ থেকেও এসব শুনতে হলো। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। আসিফের এভাবে বলাতে তিনজনেই হেসে দিল। তবে আসিফ তো আর সামনের দিনগুলোতে কি হতে চলেছে সেগুলো দেখতে পাচ্ছে। এমপির লোকগুলো তাকে নিশ্চয়ই ভর্তা বানিয়ে ছাড়বে। এগুলো যদি তা বুঝতে পারতো। গ্রীষ্মের রৌদ্রতাপ কিছুটা কমেছে, বর্ষার আনাগোনার আভাস পাওয়া যায়। সূর্য উদিত হলেও দিনের মধ্যভাগে কোনো সংকেত না দিয়ে ঝিরিঝিরি বৃষ্টির হাওয়া শুরু হয়, আবার কখনো প্রবল ঘূর্ণিবায়ু চলে, চারিদিক ধূসর করে ফেলে। তবে দিনের অর্ধেক সময়ে আকাশে কালো মেঘ আর সাদা মেঘের মিলনমেলা পরিলক্ষিত হয়। বৃষ্টি প্রকৃতির দান, বর্ষণের আগমনে মৃত্তিকার মেটে সুবাস ছড়িয়ে পড়ে সর্বত্র। এর সাথে আছে কামিনী ফুলের মিষ্টি সুবাস। দুটি একত্রে মিলে যেন মায়াময় এক পরিবেশ সৃষ্টি করে। বর্ষার সূচনায় ধরিত্রী আজও বাদ যায়নি বৃষ্টির কবল থেকে। বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে সর্বগাত্র। এমপি সাহেবের বাগানে দাঁড়িয়ে আছে আর ভিজছে অরি। বাগানে ফুলের মিষ্টি সুবাসে চারিদিক মুখরিত। অরি উপভোগ করছে প্রকৃতির মায়া মমতা। এর সাথে বেড়ে ঝেড়ে ফেলতে চাইছে নিজের কষ্ট, অভিমান, ভয়, ভীতি, মনের কোণে জমা শঙ্কা। তবে এখন তার মনে ভীতির পরিমাণটাই বেশি কাজ করছে। ভয়ানক একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে কিনা, সেই ঘটনার ঝড় যে আসতে চলেছে আজকে। কালকে তো কোনো রকম গা ঢাকা দিয়েছিল, তবে আজকে কিভাবে নিজেকে রক্ষা করবে সেই টেনশনে বৃষ্টিপ্রেমিক নারী নিশ্চিন্তে বৃষ্টি বিলাসটুকু করতে পারছে না। অতিরিক্ত চিন্তা আর অমনোযোগিতার কারণ বসে ওকে আজকে দ্রুত ছুটি দিয়ে দিয়েছে। ভয়ে প্রাণ কিছুটা ওষ্ঠাগত, যদিও নিধি আর আসিফ কিছুটা ওকে শান্ত করেছে। তবে বাসায় প্রবেশের সাথে সাথে ভয়ের পরিমাণ বেড়েছে। তার নিজেকে শান্ত রাখা দায়ী হয়ে পড়েছে। এই জন্য বর্ষণের ফোঁটার আশ্রয় নিয়েছে, যদি নিজেকে একটু নিয়ন্ত্রণে আনতে পারে। তবে বৃষ্টি তাকে কাবু করতে না পারলেও ভয় যে তার দেখে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, জানা দিচ্ছে জ্বর ক্রমশ আসন্নমান। একই ভয় এরপর জ্বর আসলে সবকিছুর মোকাবেলা করবে কিভাবে সে? কি দরকার ছিল অমন প্রেস মিটে এমন একটা প্রশ্ন করার, যা জনগণকে নাড়া দিল? কোন কুলক্ষণে যে প্রশ্নটা করেছিল? আসলে কালকে এমপি সাহেবের একটা প্রেস মিট ছিল, তো বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন সাংবাদিক এসেছিল, তাই অরিও নিজের চ্যানেলের রিপ্রেজেন্টার হয়ে গিয়েছিল সেটাই। এই যাওয়াটাই হয়তো তার চরম ভুল, যে মাসুল তাকে কড়ায় গন্ডায় দিতে হবে। প্রেস মিট চলছিল স্বাভাবিক মতো। দেশের বর্তমান অবস্থা, কতটুকু উন্নতি বা কতটুকু অবনতি, অর্থনৈতিক বাজার, বিভিন্ন খাতের লাভাংশ বা বিভিন্ন খাতের লাভাংশ বা ক্ষতির পরিমাণ, বৈদেশিক বাজার, এই সব কিছু সম্পর্কেই এমপিকে প্রশ্ন করা হচ্ছিল। সেও স্বাভাবিক মতো উত্তর দিচ্ছিল। হুট করে অনেক কি হলো কে জানি, সে দাঁড়িয়ে একটা কঠিন প্রশ্ন করে ফেলল। এমপি সাহেব আর তার স্ত্রীর সংসার কেমন চলে? কতটুকু বড়িমনা আছে তাদের মধ্যে? এমন প্রশ্নতে সবাই খানিকের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। এমনি এমপি মন্ত্রী লাইফে সবার একটু বেশি কৌতূহল বেশিই থাকে, আর বয়স যদি একটু কম হয় তাহলে তো তারা সেলিব্রিটিদের থেকে কোনো অংশে কম হয় না। আর জনগণ তো জানি এমপি আহনাফ তাজওয়াদ তৃপ্ত, অবিবাহিত। সেখানে একজন সাংবাদিকের এমন প্রশ্ন বড়ই আশ্চর্যজনক সবার কাছে। মুহূর্তের মধ্যেই তৃপ্তের নিকটে ভেসে আসলো আরো কয়েকটি প্রশ্ন। এমপি আহনাফ তাজওয়াদ তৃপ্ত বিবাহিত। বিবাহিত হলে জনগণকে জানালো না কেন? কিসের এত গোপনীয়তা? এমপি সাহেবের স্ত্রী কে? সকল প্রশ্নের তৃপ্তের রাগ হলো। হিংস্র পশুর ন্যায় রক্তলাল দৃষ্টি নিক্ষেপ করলো অরির দিকে, যেন অরি তার এখনকার শিকার, যাকে সে এখন ধরতে পারছে না। তৃপ্তের অপন দৃষ্টিতে অরির ধ্যান ফিরল। কি প্রশ্ন করেছে মস্তিষ্কে আসতে মুখে হাত চলে গেল।
ভয়ও পেল বেশ। ভদ্রতার সম্মানহানির ভয়ে শুধু দৌড়ে পালালো না, তৃপ্ত দাঁতে দাঁত চেপে শুধু জবাব দিল, পারিবারিক কোনো ঘটনা বলতে আমি ইচ্ছুক নই। পার্সোনাল আর প্রফেশনাল লাইফ দুটি আলাদা আমার কাছে। তাহলে এমপি সাহেব বিবাহিত, এটা আমরা ধরে নিব? ধরাধরের কিছু নেই। আমার বিয়ের অনুষ্ঠানে আমাদের সবাইকে দাওয়াত দিব। এরকম প্রশ্ন আমাকে যেন আর না করা হয়। পার্সোনাল কোনো প্রশ্নের উত্তর আমি দিব না, অন্য প্রশ্ন করুন। ব্যাস। এভাবে বলে বিষয়টাকে সেদিন ধামাচাপা দেয় তৃপ্ত। দাওয়াতের কথা শুনে সাংবাদিকরা ধরে নিয়েছে তৃপ্ত বিবাহ করেনি, কারণ তারা তো দাওয়াত পায়নি। প্লেসমেন্ট শেষে সেখান থেকে একমাত্র দৌড়ে পালিয়েছে অরি। তৃপ্তের মুখোমুখি একদম হয়নি সে, এমনকি বাসায়ও যায়নি। নিধির বাসায় ঘাঁটি গেড়েছে। তবে এমপির মুখোমুখি তো হতেই হবে, তার আগে একটু প্রিপারেশন দরকার। নিধি ওকে বুঝিয়েছে, কিছু হবে না বলেছে। সেদিন তো তুই দুলাব্রোর কপালে রিভলভার ঠেকিয়েছিলি, তাতে যখন তোকে মেরে ফেলেনি, তাহলে আজকে সামান্য একটা প্রশ্ন করায় এত ভয় পাচ্ছিস কেন? তুই বুঝতে পারছিস না রে দিদি, ওখানে কতজন লোক ছিল, সবার সামনে অমন একটা প্রশ্ন, সে বিব্রত বোধ করতো, মানে বিব্রত হয়েছে অলরেডি। আমাকে কি ছেড়ে দিবে নাকি? তাছাড়া বিয়ের ব্যাপারে সবার জানা বারণ আছে যে। তা ঠিক, তবে আমার মনে হয় না বেশি কিছু বলবে তোকে। তুই এখন রেস্ট নে, বেশি চিন্তা ভাবনা করলে অসুস্থ হয়ে যাবে। কালকে তো দুলাব্রের মুখোমুখি হতে হবে, তার জন্য এনার্জি দরকার। যা হওয়ার দেখা যাবে। রাতটা নিধির বাসায় অতিবাহিত হলো অরি। সকালে উঠে ছুটেছিল অফিসে, কিন্তু মনে হাজারো চিন্তা ভাবনা, ভয় মুখ ফ্যাকাশে। কাজের প্রতি অনীহা দেখেই বস ডেকে পাঠালো, বলল, মৌসুমিতা, তুমি কি অসুস্থ? না মানে স্যার। বুঝছি, আজকে অফিসে থাকতে হবে না, বাসায় গিয়ে রেস্ট করো। অরি চুপচাপ বসের কথা মেনে নিল। নিধি আর আসিফকে বলে চলে এলো বাসায়। তবে বাসায় এসেও খাবার খায়নি। দুপুরে ফিরে আসতে একজন সার্ভেন্ট খাবার খাওয়ার কথা বলেছে, কিন্তু ইচ্ছা হয়নি। এখন বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজছে। প্রথমে হালকা বৃষ্টি থাকলেও এখন বৃষ্টির তেজ বেড়েছে। প্রবল বেগে মুষলধারে বৃষ্টি পড়ছে, আর অরি এমন ধ্যানে রয়েছে যে বুঝতেও পারছে না। শেষে এক সার্ভেন্টের ডাকে হুঁশ ফিরল। ম্যাম, আপনি অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজছেন, এখন অনেক জোরে এসেছে বৃষ্টি। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে অসুস্থ হয়ে যাবেন, ভিতরে আসুন প্লিজ। অরির শ্রবণেন্দ্রিয় পর্যন্ত কথাগুলো পৌঁছালো। হাত পা শীতল হয়ে গিয়েছে, তবু সে নিজের চারিদিকে গরম বাষ্প অনুভব করছে। দ্রুত পায়ে হেঁটে বাসার ভিতরে চলল। সার্ভেন্টটি তখন আবারও বলল, ম্যাম, কিছু খাবেন? বানিয়ে দিব চা বা কফি? দুপুরেও কিছু খাননি, বাইরে থেকে কিছু খেয়ে এসেছেন বলেও তো মনে হয় না। না, কিছু খাবো না। শান্ত একটা জবাব দিয়ে নিজের রুমে চলে গেল অরি। ফ্রেশ হয়ে নিল, শীত শীত অনুভব করছে, যদিও হাত পা উষ্ণই আছে। পর্দা টেনে রুমটাকে সম্পূর্ণ অন্ধকার করে তুলে কম্পিউটারের নিচে চলে গেল। ভালো লাগছে না, মাথাটা ধরেছে। ঘুমালে হয়তো একটু ভালো লাগবে। মস্তিষ্কে চলমান সব ঝামেলা ফেলে ঘুমের দেশে চলল সে। অরি তখনও ঘুমিয়েছিল। কম্পিউটারটা আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে আছে শরীরে, কিন্তু দরজার খটখট আওয়াজ ক্রমাগত বাড়ছে, যা তার ঘুমে প্রচন্ড রকম ব্যাঘাত ঘটাচ্ছে। কান উঁচু করে শোনার চেষ্টা করলো সার্ভেন্ট কি বলছে। ম্যাডাম, স্যার ডাকছেন, নিচে আসুন। অরি শুনল কথাটা, কিন্তু তার মস্তিষ্কে তখন ধরতে বৃথা হলো এমপি সাহেব কেন ডাকছে। বেশ অসুস্থ বোধ করছে, চোখ দুটো টেনে খুলতে পারছে না, মাথাটা বেশ ভার হয়ে আছে। ঘুমানোর দরুন ব্যথা খানিকটা কমেছে, বিছানা ছেড়ে উঠতে পারছে না, দুর্বলতা ভর করেছে শরীরে। তবুও নিছক চেষ্টা করলো, কিছুক্ষণ পারল না। জ্বরে বেশ কাবু হয়েছে, নিজেকে কিছুক্ষণ ধীর স্থির করলো। এরপর আস্তে আস্তে ভর দিয়ে বলে বসলো। চোখ দুটো খুলে রাখতে পারছে না, তবু বাধ্য করছে, ছলছল করছে চোখ দুটো। মনে হচ্ছে এক্ষুনি অস্ত্র গড়িয়ে পড়বে। শরীরের পোশাক খানিকটা এলোমেলো হয়েছিল। টুপিস নাইটওয়্যার অর্থাৎ গ্রে কালারের চেকচেক আঁকা ম্যাচিং টি শার্ট আর ট্রাউজার পরেছিল ফ্রেশ হয়ে। টেনে টুনে একটু ঠিক করলো। ঘরে পড়ে থাকার আরামদায়ক জুতো জোড়া পায়ে চাপিয়ে পা টেনে টেনে নিচে চলল। জ্বরের ঘুরে থাকার স্মরণীয় এলো না কালকের কথা। এমপি সাহেব কি জন্য ডাকতে পারেন? প্রকৃতি ফুলে ফেপে একাকার হয়ে রয়েছে। একেই ঝড়ের তাণ্ডব লীলায় চারিদিক স্তব্ধ। ঝড় যেন আজ আর শেষ হবে না। জনজীবন অতিষ্ঠ করে তবেই ক্ষান্ত হবে। তবে বাইরের তাণ্ডব লীলার লেশ মাত্র ভিতরে
এখনো শুরু হয়নি। চারিদিক নিস্তব্ধ, কারেন্ট নেই, তবে জেনারেটরের ভো ভো আওয়াজ ভেসে আসছে। গুমট পরিবেশ জানান দিচ্ছে ভিতরের ঝড়ের তাণ্ডব লীলার আভাস। সুন্দর কোমল সফেদ রাঙা সোফাখানায় পা উঁচিয়ে বসে আছে তৃপ্ত। টি শার্ট আর ট্রাউজার পরিহিত, চুলে বিন্দু বিন্দু জল জমা হয়ে আছে, যা জানান দিচ্ছে সদ্য গোসল করেছে। তবে রাগেই তার ফর্সা মুখে নীলাভ রগ দৃশ্যমান। হাত মুষ্টিবদ্ধ করে বসে আছে, হাতের রগসমূহ বের হয়ে আসার উপক্রম। কর্ণদয় রক্তবর্ণ ধারণ করে আছে। তিরিক্ষি মেজাজ নিয়ে বসে আছে সে অরির জন্য। ওদিকে অরি সিঁড়ির হাতল ধরে হেলে দুলে নামছে, যেন একটু ধাক্কা লাগতেই পড়ে যাবে। চোখ তার বন্ধ, সজ্ঞানে আছে কিনা কে জানে। দুলতে দুলতে এসে বসে পড়লো এমপি সাহেবের পাশে। শরীরে তার একদম শক্তি নেই, পিঠটা ঢলে পড়ছে সোফার হাতলে। কাঁপা কাঁপা কণ্ঠে অল্প আওয়াজ তুলে জিজ্ঞেস করলো, বলুন এমপি সাহেব। কিছুটা জড়ানো কণ্ঠ। তৃপ্ত চাইলেও সেই দিক পানে অরিকে চোখ বন্ধ করে থাকতে দেখলো। তারপর সোফায় হেলান দিয়ে শুয়ে আছে। মস্তিষ্ক তার মনে করছে অরি ঘুমে আচ্ছন্ন আছে। রাগের পারদ বাড়লো হুড়হুড় করে। অরির এমন ভঙ্গি মাথার পোকাকে নাড়িয়ে দিল। সিংহীর ন্যায় গর্জন করে বলল, সাহস তো কম না তোমার মেয়ে। প্রেস মিটে কি সব বললে তুমি? তোমার আমার মধ্যে টেলে ভুলে গেলে? এইরকম প্রশ্ন করার সাহস তুমি পাও কিভাবে? বেশি বার বের গেছো। তোমার ডানা ছাড়তে হবে এখন আবার। নিচে এসে পড়ে পড়ে ঘুমাচ্ছ। তোমার সাহসের তারিফ না করে পারি না। কিন্তু ভাই, অরির কোনো জবাব নেই। সে যেন জড়বস্তুর ন্যায় পড়ে আছে। তৃপ্ত নিজের ক্ষোভ মিটিয়ে প্রশ্ন করা থামালো। অরির কোনো জবাব না পেয়ে ভ্রু কুঁচকে এলো। মুখভঙ্গিরও কোনো পরিবর্তন নেই অরির। কি হয়েছে মেয়েটার? এতক্ষণ তো জবাব দেওয়ার কথা পটপট করে, কিন্তু কোনো রিয়্যাক্ট করছে না। কিছু হলো না তো আবার? তৃপ্ত গমগমে আওয়াজ তুলে ডাকলো, অরিস্মিতা। না, তাতেও অরির কোনো জবাব নেই। সে নিশ্চুপ, কোনো ভাবান্তর নেই। তৃপ্ত কিঞ্চিত চিন্তিত বোধ করলো আর আরো একবার ডাকলো, অরিস্মিতা, মিস অরিস্মিতা। তাতেও অরির কোনো হেলদোল না দেখে সার্ভেন্টদের ডাকলো। তারা হয়তো নিচ তলায় অবস্থিত নিজেদের রুমেই ছিল। তৃপ্তের ডাক শুনে ছুটে এলো। অরির নিকটে বসে আছে তৃপ্ত। গায়ে হাত দিয়ে দেখা ঠিক হবে কিনা জানা নেই তার। শেষে একজন মহিলা সার্ভেন্টকে বলল অরিকে চেক করতে। মহিলা সার্ভেন্টটি অরির কপাল স্পর্শ করলো, মুখে হাত রাখলো। চমকে উঠলো সে। এত গরম হয়ে আছে যেন আগুন লাগিয়ে দিয়েছে সেথায়। উদ্বিগ্ন কণ্ঠে জবাব দিল, স্যার, ম্যাডামের শরীর প্রচণ্ড গরম, ওনার জ্বর এসেছেন, হুঁশে নেই বোধ হয়। তৃপ্ত অরির একদম নিকটে এলো। সব ভুলে স্পর্শ করলো অরিকে। মাথাটা নিজের বুকে আগলে নিল। অরি একদম বেহুশ, এলিয়ে পড়ে রইল একদম তৃপ্তের বক্ষ মাঝখানটায়। তৃপ্ত ব্যস্ত হাতে মুখে হাতে ছুঁয়ে দিল। আগুনে পুড়ে যাচ্ছে একেবারে। রাগান্বিত কণ্ঠে জিজ্ঞেস করলো, এত জ্বর আসলে কিভাবে? অ্যান্সার মি। ম্যাম, আজকের বৃষ্টি ভিজেছেন অনেকক্ষণ, দুপুরে থেকে কিচ্ছু খাইনি, খেতে বলেছিলাম, শুনেননি? সেটা আমাকে এখন বলছো? থার্মোমিটার আনো, ও টেম্পারেচার চেক করবো। হরি তো বেহুশ, এমন অবস্থায় খাওয়ানোও যাবে না। জ্ঞান না ফিরলে কি করে ওষুধ খাওয়াবে? ডাক্তার ডাকতে হবে। বাইরে এমনিতে ঝড় বৃষ্টি। ট্রাউজারের পকেট থেকে ফোনটা বের করলো কোনো মতে। নাইমকে ফোন লাগালো। ফোন রিসিভ করেই নাইম বলল, ভাই কোনো সমস্যা? তোর ভাবির প্রচন্ড জ্বর, সজ্ঞানে নেই সে। দ্রুত যেখান থেকে পারিস ডাক্তার ধরে নিয়ে আয়। ভাই ঝড় বৃষ্টি, ভাবিরে হাসপাতালে আনলে হইতো না? ডাক্তার যদি না আসতে চায়? যেখান থেকে পারিস ধরে আন, নো এক্সকিউজ। এই অবস্থায় আমাকে কিছুতে বাইরে নেব না। মনে রাখিস, আমার বউয়ের কিছু হয়ে গেলে সারাদিন তোকে কুমার থাকতে হবে। তৃপ্ত ফোন কাটলো। সার্ভেন্টরা অবাক হলেও কেউ কিছুই বলল না। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তৃপ্ত অরিকে কোলে তুলে নিল। অরি রুমেই চললো নিয়ে। পেছনে একজন সার্ভেন্ট আসছে থার্মোমিটার নিয়ে। রুমে প্রবেশ করতেই দেখলো অন্ধকার হয়ে রয়েছে। সার্ভেন্টটি আলো জ্বালালো। তৃপ্ত অরিকে বেডে শুইয়ে দিল। ব্ল্যাঙ্কেট দিয়ে একদম পেঁচিয়ে দিল। ড্রেসিং টেবিলের নিকট থেকে তেলের কৌটা দিয়ে পায়ে মালিশ করা শুরু করলো। আর সার্ভেন্টকে আদেশ দিল টেম্পারেচার চেক করার। চেক করে সার্ভেন্টটি জানালো 104 ডিগ্রি। তৃপ্তের ভীষণ মায়া হলো। ওদিকে সার্ভেন্টটি অবাক। স্যার ম্যামের পায়ে হাত দিয়ে মালিশ করছে, এটা ভালো দেখায় না। মিনমিনিয়ে বলল, স্যার, আমাকে দিন, আমি মালিশ করছি।
তৃপ্ত মালিশ করতে দিল আর ও গিয়ে বসলো অরির শিওরে। নাইম ডাক্তার না নিয়ে আসা পর্যন্ত কিছুই করা যাচ্ছে না। মুখে দুই একবার জলের ছিটা দিয়ে অরির জ্ঞান ফেরানো যায়নি। চিন্তায় ফেলে দিকে ছাড়তে পারে মেয়েটা। কোথায় এখনো রাগ করবে, ধমকাবে, তা না, ওকে এমন বসে বসে টেনশন করতে হচ্ছে তার জন্য। এই দিনও দেখা ছিল ঝড় বাদলের রাত্রি। বর্তমানে ঝোড়ো হাওয়ার দাপট তেমন একটা নেই, তবু গাছের পাতাদয় হালকা দুলছে, তিরতির করে ঠান্ডা বাতাস বইছে। আর বৃষ্টির কথা তো আর নাই বললাম, সে তো নিজের পছন্দ অনুযায়ী ক্ষণে রিমঝিম আর ক্ষণে ক্ষণে বৃহৎ ফোঁটা হয়ে ঝরছে। তবে রাস্তার ধারের সোডিয়ামের আলোগুলোতে এই বৃষ্টিকে যেন মুক্তোর দানার ন্যায় লাগছে, যেগুলো অবিরাম ধারায় ঝরছে। বর্ষণের এই রাত্রে কোথা থেকে এক ডাক্তার জোগাড় করে নিয়ে এলো নাই। গাড়ি নিয়ে সামনের গেটের নিকটে আসতে ছাতা মাথায় নিয়ে দারোয়ান চাচা দরজা খুলে দিল, যেন তাকে আগে থেকেই বলা ছিল। গাড়ি থেকে নেমে বাড়ির মূল গেটে বেল বাজাতে ন্যানো সেকেন্ডের মাঝে দরজা খুলল এক সার্ভেন্ট, যেন আগে থেকেই সতর্ক হয়েছিল। কিছু জিজ্ঞেস করার পূর্বেই অরির অবস্থানরত রুমের দিকে নির্দেশনা দিয়ে দিল। ঠিকানা মোতাবেক নাইম আর ডাক্তার চলল। ডাক্তার চেক আপ করলো, হাতে ক্যানোলা লাগিয়ে সেলাইন দিল আর হাতে একটা ইনজেকশনও পুশ করে দিল। বলল, আজকে ওনার আর জ্ঞান ফিরবে না। মনে হয় কোনো কিছু নিয়ে ভয়ে ছিলেন প্রচুর, তাই হয়তো জ্ঞান হারিয়েছে। আমি কিছু ওষুধ প্রেসক্রাইব করে দিচ্ছি, এগুলো কালকে ওনাকে দেবেন। ওকে। তৃপ্তের ছোট জবাব। ডাক্তারটা চাইলো তৃপ্তের নিকটে, কে এই মেয়ে যার শিওরে এমপি সাহেব বসে আছে, তার যত্ন নিচ্ছে? তাছাড়া এত রাতে এই মেয়ে এমপি সাহেবের বাসায় কি করে? বেশ গভীর প্রশ্ন তো। ডাক্তারের লোভী মনটা চিকচিক করে উঠল। এমপির থেকে তো তাহলে পয়সা উসুল করাই যায়। এমপি সাহেব অবশ্য চাইবেন না তার নামে মেয়ে ঘটিত কোনো কেস মিডিয়াতে আসুক, তার রেপুটেশন নষ্ট হোক বা কেরিয়ার বরবাদ হোক, সুযোগ কাজে লাগানোই যাক। কোনো রকম জড়তা ছাড়াই জিজ্ঞেস করলো, এমপি সাহেব, মেয়েটাকে আজকাল মেয়েও বাসায় এনে রাখেন বুঝি? অবশ্য এমন সুন্দরী মেয়েকে কে না চাইবে? ডাক্তারের কথার মানে আর তার চোখের চাউনি বুঝলো তৃপ্ত ডাক্তার বেশি সুবিধার না। কথার মানে বুঝতে পেরে তার চোয়াল শক্ত হয়ে এলো। তার সাথে গেম খেলতে চাইছে? এতই সোজা? এই পজিশনে সে এমনি এমনি তো আসেনি। মানুষের কথার টোন, তার মুখমণ্ডলের অবস্থা দেখেই সে বুঝতে পারে কার মনে কি চলছে। বাঁকা একটা হাসি দিয়ে নাইম বলল, ডাক্তারকে খুশি করার ব্যবস্থা কর নাইম। তৃপ্তের হাসি দেখে বুঝলো নাইম সে কিসের কথা বলছে। এতদিন সাথে আছে, ভাইয়ের সেই বাঁকা হাসির অর্থ যে কি ভয়ঙ্কর তার আর বুঝতে বাকি রইল না। জবাব দিল, জি ভাই, আসেন ডাক্তার সাহেব। ডাক্তারও খুশি মনে বের হলো নাইমের সাথে। তৃপ্তের মুখে এখনো সেই হাসি, যা জানান দিচ্ছে আবারও কারোর প্রাণের সংকটে। সার্ভেন্টিও রুম হতে চলে গেল। তৃপ্ত এবারে বেডে হেলান দিয়ে আধা শোয়া হয়ে বসলো অরির পাশে। অরির হাতের স্যালাইন শেষ হতে কমপক্ষে 2 ঘন্টা তো লাগবে। এমনিতেই খুব একটা স্বাস্থ্যবতী নয় অরি, শরীর শুকনা, তবে একেবারে পাট খাটিও নয়। কিন্তু জ্বরে মুখটা একদম শুকিয়ে গিয়েছে, ফর্সা মুখটা মলিন হয়ে আছে। এইসব দেখে তৃপ্তের খুব একটা ভালো লাগলো না। সে তো আশা করেছিল বাসায় আজ একটা যুদ্ধ হবে, অরি পটপট করে জবাব দেবে, রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করবে তার পানে। কিন্তু সব আশায় জল ঢেলে এই মেয়ে হয়ে গিয়েছে নিশ্চয়। তাকে তো এটা মানায় না। সে তো নীল সাগরের ঢেউয়ের মতো তরঙ্গের ন্যায় উথাল পাথাল করে চলবে, গাছের টুনটুনি পাখির ন্যায় কিচির মিচির লম্ফ জম্ফ করবে। তার এই স্থিতিশীলতা একেবারেই বেমানান। নিজের অজান্তেই তৃপ্ত নিজের বাম হাতখানা অরির মাথায় স্পর্শ করলো। ইস্পাতের ন্যায় শক্ত হাতখানা অরির মাথায় বুলিয়ে দিতে দিতে বলল, বেঁচে গেলে মেয়ে। এমপি আহনাফ তাজর তৃপ্ত অসুস্থকেও ছাড় দেয় না, কিন্তু দেখো সে নিজেই তোমার চিন্তায় মগ্ন হয়েছে। আমাকে চিন্তায় ফেলে কাজটা একদম ঠিক করলে না। এর শাস্তি তোমাকে যে পেতেই হবে। আমার কাছে যে ক্ষমা বলে কোনো শব্দ নেই। আমার লাইফে শুধু 2টা রুলস, 1 বিশ্বাসযোগ্যতা, ভরসা, 2 মৃত্যু। তুমি কোনটা বেছে নেবে মিস সরিস্মিতা? উফ সরি, মিসেস তাজওয়ার। তৃপ্তের নিজে নিজে বিড়বিড় করে কথা বলার মাঝেই ফোন এলো। ফোনটা তুলে কাঙ্ক্ষিত নাম্বারটা চোখে পড়তে বিভৎস হাসিখানা চওড়া হলো। রিসিভ করে ফোনটা কানে নিতেই শোনা গেল, ভাই আপনি কি এই অবস্থায় আসবেন, নাকি আমরা ওই থেরাপি শুরু করব?
বউ আমার এমনিতেও সংখ্যায় নেই, তো আমি এখানে থেকে কি বালটা ছিড়ব? আসছি আমি। ও কার থেকে কি আশা করেছে দেখাতে হবে না? হালকা পাতলা কিছু থেরাপি দে। আমার সামনে ওভার কারেন্ট নিয়ে বসে বসে কথা বলবে, সেটা আমার পছন্দ হবে না। মাথা ঝুঁকে থাকবে, আমার কথা শোনা ছাড়া কথা বলার কোনো শক্তি থাকবে না। এমনই তো আমার পছন্দ। জি ভাই। ফোন কলের সংযোগ বিচ্ছিন্ন হলো। তৃপ্ত আস্তে আস্তে অরির পাশটা থেকে উঠল। অরির দিকে একবার চোখ বুলিয়ে দেখে নিল ওর অসুবিধা হচ্ছে কিনা। অবশ্য হলেই কি আর বুঝতে পারবে? জ্ঞান আসলেও বোঝার উপায় নেই। ইঞ্জেকশন আর ওষুধের প্রভাবে ঘুমাবে সে। লাইটখানা নিভিয়ে দিল, জ্বালিয়ে দিল নীল রঙা ড্রিম লাইটটার মৃদু আলো। সন্তর্পণে দরজাখানে ধাক্কা দিয়ে খুলে বের হলো। এরপর ধীরে সুস্থে আবারও দরজাটা দিয়ে দিল। নিজের রুমে গিয়ে বেডসাইডের ড্রয়ার থেকে গাড়ির চাবিটা নিল। এরপর সিঁড়ি বেয়ে এগিয়ে মূল দরজার নিকটে এলো। সার্ভেন্টে দেখা যাচ্ছে না, সবাই নিজের রুমে আছে। এত রাতে কাউকে আর ডাকারও প্রয়োজন বোধ করলো না তৃপ্ত। দরজা দিয়ে বের হয়ে খোলা দরজাটা ভিড়িয়ে রেখে ছুটল নিজ গন্তব্যে, যেখানে হয়তো আজ তার নিজের জিনিসের দিকে নজর দেয়া আগ্রাসী লোভী একজনের জীবনের চরম শিক্ষণীয় দিক উপস্থাপিত হবে। কালো রাত্রি, কালো মেঘের আড়ালেও যেন চাঁদ প্রায় ঢাকা পড়ে গিয়েছে। সারা আকাশ জুড়ে মেঘ ভেসে বেড়াচ্ছে, আর সেই মেঘে কিছু সময় পর পর চাঁদ ও ঢাকা পড়ছে, তাই চাঁদের আলোর স্থায়িত্ব অনুভব করা যাচ্ছে না। সেই মেইন রোডের সামনে এসে তৃপ্ত গাড়িখানা থামালো। মেইন রোড থেকে কিছুটা কাঁচা রাস্তা। ছাতাটা মেলে গাড়িটা লক করে বের হলো। কাঁচা রাস্তা পিচ্ছিল, আগের সেই পাতার মর্মর ধ্বনি শোনা যাচ্ছে না। বর্ষণের জল পেয়ে যেন সেই পাতাগুলো শান্ত হয়ে গিয়েছে। তবে এত বৃষ্টির মধ্যে ঝিঝি পোকার আওয়াজ ভেসে আসছে। দুই একটা ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। হয়তো আশেপাশে কোনো ডোবা বা খাল আছে, যেখানে বৃষ্টির সাথে তাল মিলিয়ে ব্যাঙগুলো আনন্দে মেতে উঠেছে। কিছু দূর যেতে কাঙ্ক্ষিত সেই জায়গাটিতে এসে পৌঁছালো। তৃপ্তকে দেখে একজন গার্ড এগিয়ে এসে হাতে থাকা ছাতাটা দিল, পানির বোতল দিল পা পরিষ্কারের জন্য। তৃপ্ত নিজেকে ক্লিন করে জীর্ণ শীর্ণ একটা রুমে প্রবেশ করলো। রুমটা বেশ অপরিষ্কার, আর কাঠের জানালাগুলো ভেঙে একপাশে বেঁকে আছে। তৃপ্ত আস্তে নাইম কাঠের একখানা চেয়ার এগিয়ে দিল বসার জন্য। তৃপ্ত ঠিক একটা আধামরা লোকের মুখোমুখি বসলো। তার চিরচেনা সেই বাঁকা হাসিটা হেসে বলল, কি ডাক্তার, আমার লোকের আপনাকে নিরাশ করেনি তো? খুশি হয়েছেন তো? কিন্তু ওপাশের লোকটা নিরুত্তর। হালকা গোঙানির আওয়াজ শোনা যাচ্ছে শুধু। পরনের জামা কাপড় ছিঁড়ে গেছে, যা জানান দিচ্ছে ডাক্তারকে বেদম পিটনি দেওয়া হয়েছে। তৃপ্তের মুখের হাসি সহসায় মিলিয়ে গেল। হিংস্রতা এসে ভর করলো সেথায়। নিজ চেয়ার থেকে উঠে এক লাথি মারলো সামনের চেয়ারে। ডাক্তার সাহেব চেয়ার থেকে উল্টিয়ে পড়ে গেল, কিন্তু কিছুই করতে পারলো না। তৃপ্ত হিংস্র আওয়াজ তুলে বলল, বড্ড ভুল করেছিস তুই ডাক্তার, আমার চরিত্রে আঙুল তুলেছিস। তারপর ও যাকে নিয়ে এসে আমার বউ, তার দিকে তুই নজর দিয়েছিস। যার নাম তো তোর জন্য কনফার্ম। রুমে অবস্থান তোর প্রতিটা মানুষই একদম চুপ রয়েছে, শুধু নিঃশ্বাসের হালকা শব্দ। ডাক্তারের ক্ষীণ গোঙানির আওয়াজ আর তৃপ্তের কথা ব্যতীত কোনো শব্দ শোনা যাচ্ছে না। তৃপ্ত এবারে আদেশের স্বরে বলল, শুভ কাজে দেরি কেন? শুভ কাজটা তাড়াতাড়ি সেরে ফেল নাইম, আবর্জনা যত থাকবে তত গন্ধ ছড়াবে। তৃপ্তের বলতে দেরি, কিন্তু নাইমের কাজে দেরি হলো না। এতক্ষণে জায়গাটা থেকে দুইবার শুট করার বিকট আওয়াজ শোনা গেল। ভবলীলা সঙ্গ হলো পাপিষ্ঠের। তৃপ্ত বেরিয়ে যেতে যেতে বলল, এরপর কি করতে হবে? আশা করি আমাকে বলতে হবে না। কিভাবে কি ম্যানেজ করবি সেটাও তোদের ব্যাপার। সবকিছু ধামাচাপা দেওয়ার দায়িত্বও তোদের। বর্ষণ এখনো যায়নি। কথায় আছে শনিতে নামলে 7 দিন, মানে শনিবারে বৃষ্টি শুরু হলে টানা 1 সপ্তাহ বৃষ্টি নামবেই নামবে। তার ব্যতিক্রমও হয়নি। কিছুক্ষণের জন্য বিরতি দিয়ে দিয়ে বৃষ্টি ঠিকই নামছে। ভোরের আলো ফুটলেও মেঘের তোপে সূর্যের তেজ ঢাকা পড়ে গেছে। এর জন্য চারিদিক কেমন বিষণ্ণ বিষণ্ণ লাগে। ঘুটঘুটে অন্ধকার না হলেও হালকা আধারের রেশ পাওয়া যায়। ওষুধের প্রভাব কাটতে অরি নড়ে চড়ে উঠল। হাত একটু নাড়াতেই ব্যথার অনুভব করলো। মৃদু স্বরে কুকিয়ে উঠল। ডান হাতে কি উঠে বসে দেখার চেষ্টা করলো, কিন্তু শরীর দুর্বল আর মাথা ভার হয়ে থাকায় সেটা পারল না। মৃদু স্বরে চিৎকার করে পুনরায় শুয়ে পড়ল। অরির এই ব্যথাতুর চিৎকার আর কুকিয়ে ওঠার আওয়াজ হয়তো ঘরে অবস্থানরত মানবটির
কানে পৌঁছালো। সোফা থেকে দ্রুত উঠে রুমের লাইটটা জ্বালালো। চঞ্চল পায়ে এগিয়ে আসলো অরির নিকট। স্যালাইন কখন শেষ হয়ে গিয়েছে ক্যানোলাটা খুলে দিল। অরির তখনও চোখ বন্ধ, তবে মুখমণ্ডলে ব্যথাতুর ছবি স্পষ্ট। রুমে আলো জ্বালানোর কারণে চোখ কিছুটা কুঁচকে গিয়েছে, পিটপিট করছে, হয়তো মানিয়ে নেওয়ার প্রচেষ্টায়। এর মাঝে গম্ভীর কণ্ঠের আওয়াজ ভেসে আসলো। খুব কি খারাপ লাগছে মিসেস? হসপিটালে কি নিয়ে যেতে হবে? উঠে বসো, ফ্রেশ হও, ওষুধ খাও, দেখবি সুস্থ হয়ে গিয়েছো। গলার স্বরে চেনা অহংকারী মানুষটার কথা মনে হচ্ছিল। চোখ খুলেও ওই মানুষটাকেই দেখল। বিষয়ে হতবা করে, তবু তৃপ্তের সাহায্যে নিয়েই বেডে হেলান দিয়ে বসলো। তৃপ্ত সারা রাত অরির রুমে ছিল। সেই গন্তব্য থেকে ফিরে নিজের রুমে যায়নি, সরাসরি অরির রুমে এসেছে। অরি তখন ঘুমের ঘরেই একটু ঝটফট করছিল। আসলে মানুষের অসুস্থতা রাতের দিকে একটু বেশিই পারে। যদিও অরির স্যালাইনে ওষুধ মিক্সড করা হয়েছিল, তবু রাতে জ্বরে মেয়েটা খুবই খারাপ বোধ করছিল। তৃপ্ত বুঝতে পারে নিজে একটা কাপড় ভিজে অরির কপালে দিয়েছে, যাতে জ্বর কিছুটা কমে। সে চাইলেই সার্ভেন্ট ডাকতে পারত, কিন্তু কেন যেন ডাকতে ইচ্ছে করেনি, নিজ উদ্যোগেই সব করেছে। ডাক্তার যখন বলেছিল অরির শরীরে ভয়ের কারণে ইফেক্ট বেশি পড়েছে, তখন তৃপ্তের একটু খারাপই লেগেছিল। অরি নিশ্চয়ই তার কারণেই ভয় পেয়েছে। একদিন বাড়িতেও আসেনি মেয়েটা, আন্দাজ করতে পেরেছিল তৃপ্তকে কথা শোনাবে। আসলে তো তৃপ্ত তাই করেছে, কিন্তু অরি হয়তো সেসব শুনেওনি। তৃপ্ত শ্বাস ফেলল, নরম কণ্ঠেই বলল, চলো ফ্রেশ হবে। বলে অরির হাত ধরে উঠতে সাহায্য করলো। মেয়েটার দুর্বল শরীর বিধায় কাঁপছে। তৃপ্ত অরিকে ওয়াশরুম পর্যন্ত যেতে সাহায্য করলো। অরি বেরিয়ে আসতেই দেখলো বেড সাইডের টেবিলটায় খাবারের প্লেট রাখা। তৃপ্ত অরিককে সে সোফায় বসে এটি টেবিলটায় প্লেট রেখে বলল, আমি ফ্রেশ হয়ে এসে জানো দেখি খাবার ফিনিশড, তোমাকে মেডিসিন নিতে হবে। তৃপ্ত রুম ছেড়ে বেরিয়ে গেল। প্লেটে খাবার দেখে অরিন নাক মুখ কুঁচকে এলো। একে তো এত হেলদি খাবার ওর পছন্দ নয়, তারপর জ্বরের জন্য মুখ তেতো হয়ে রয়েছে, তবু কি করার, খেতে তো হবে। খাওয়া শুরু করলো। পেটে খাবার যাচ্ছে আর মস্তিষ্ক খুলছে। একই এমপি সাহেবের সেদিনের ঘটা মনে নেই নাকি? মস্তিষ্কে একটু চাপ প্রয়োগ করে মনে করার চেষ্টা করলো কালকে নিচে যাওয়ার পর কি হয়েছিল, কিন্তু মনেই পড়ছে না। এমপি সাহেবের হঠাৎ কি হলো? ধমক দিচ্ছে না, উল্টো ঠান্ডা স্বরে কথা বলছে। ব্যাপারটা কি হচ্ছে? অরি ভাবছে আর খাচ্ছে। কিছুটা সময় পর তৃপ্ত রুমে চলে এলো। কালো পাঞ্জাবি, হাতে ওয়াচ, মানে ফুল গেটআপে আছে। দেখলো অরি এখনো খাচ্ছে। এতটা সময় হয়ে গেল এখনো খাওয়া শেষ হয়নি। আরো এদিকে গোসল সেরে এসে পড়েছে। একটু ধমক দিয়ে বলল, তাড়াতাড়ি খাওয়া শেষ করো। অরি তো ভাবনায় ব্যস্ত ছিল। তৃপ্তের কথা একটু ছিটকেই উঠল। সম্পূর্ণ পাউডারটি মুখে নিয়ে দিল, আর এতেই বাঁধলো সমস্যা। গলায় আটকে গেল। তাড়াতাড়ি করে পানি মুখে নিতে কাশি চলে এলো। অরিকে কাশতে দেখে তৃপ্ত নিকটে এলো, পিঠে হালকা চাপড় মারলো, বলল, দেখে খেতে পারো না? এভাবে সম্পূর্ণটা কেউ মুখে নেয়? অরি থমকালো। মনে তার হাজারো প্রশ্ন, কিন্তু সেই দিনে বেফাস কথা বলার পর থেকে একটা কথাও মুখ দিয়ে বলতে পারছে না। আবার কি নাকি উল্টো পাল্টা বলে দিবে। অরির খাওয়া শেষ হতে তৃপ্ত মেডিসিন দিল, নাই কিনে দিয়ে গিয়েছে। তৃপ্ত চলে গেল নিজ কাজে। ওদিকে ওষুধের প্রভাবে অরি আবারও ঘুমিয়ে গেল। অরির ঘুম ভাঙলো দুপুরের কিছুটা পরে। ঘুমানোর আগে অবশ্য অফিসে একটা মেইল পাঠিয়ে দিয়েছিল। এভাবে ছুটি নেওয়া ঠিক হচ্ছে না, কিন্তু কি আর করবে, আগে শরীর তারপর কাজ। শরীর না চাইলে কাজ কিভাবে করবে? থেকে টেক্সট করে বলে দিয়েছে একটু অসুস্থ, তাই আজকে অফিসে যাবে না। ফোন দেয়নি, ফোন দিলে এটা ওটা জিজ্ঞেস করে অস্থির করে ফেলতো। ভাগ্যিস ফোনটা সাইলেন্ট করে ঘুমিয়েছে। নিশ্চয়ই টেক্সট ফোন দিয়ে ভরিয়ে ফেলেছে। ফোনটা একবার চেক করে নিল, দেখলো সত্যি নেই। সেই সব বিষয় বাদ দিয়ে নিচে চলল। ক্ষুধা লেগেছে। ওকে নিচে আসতে দেখে একজন সার্ভেন্ট বলল, অসুস্থ অবস্থায় নিচে আসতে গেলেন কেন ম্যাম? আমাদের ডাকলেন, দিয়ে আসতাম। না ঠিক আছে, কি রান্না করছো? দাও, খেতে দাও। আপনার জন্য খিচুড়ি বানিয়েছি ম্যাম, নিশ্চয়ই আপনার পছন্দ হবে। অরি ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আহা, কতদিন পর খাবে। এই বাসায় আসার পর তো এরকম ভালো খাবারের নামগন্ধ পাইনি। খুশি মনে জিজ্ঞেস করলো, তুমি কিভাবে জানলে খিচুড়ি আমার পছন্দ? সার্ভেন্ট একটু থতমত খেয়ে গেল। কে বলেছে নামটা বলা যে বারণ আছে? আমতা করে বলল, ওই মনে হলো।
অরি আর কিছুই বলল না, খুশি মনে খাওয়া শুরু করলো। একটু পরেই ওর ফোনটা বেজে উঠলো। ফোনটা দেখে হাসি আর একটু বেড়ে গেল। রিসিভ করেই জিজ্ঞেস করলো, আপু তোরা ফিরেছিস চট্টগ্রাম থেকে? আসলে অরির বোনটা অ্যাব্রোড থেকে ফিরেছে কিছুদিন হলো। চট্টগ্রামে ওর শ্বশুরের নিজস্ব বাসা, তাই সরাসরি সেখানেই গিয়েছিল। কিন্তু ওর হাজবেন্ড অবশ্য ঢাকাতেই সেটেল। শ্বশুর শাশুড়িকেও এখানে থাকতে বলেছিল, কিন্তু তারা এই বয়সে নিজের গ্রামের বাসাতেই থাকতে চায়, তাই তাদের কেউ আর জোর করেনি। অর্ণিতা জবাব দিল, হ্যাঁ কালকে ফিরেছি। অরি কিছু বলতে যাবে তার আগেই কিছু আধো আধো বলি শুনতে পেল। মামা তুমি কবে আসবে? আমরা ঢাকায় এসে বলেছি। এই আধো বলে শুনে অরির হাসি আরো চড়াও হলো। অরির এই মিষ্টি কণ্ঠস্বরে সে আনন্দ পায়। ধরি বলল, আমি আসবো তো সোনা। না, তোমাকে কালকেই আসতে হবে। হ্যাঁ শালিকা, তোমাকে কালকেই আসতে হবে। কতদিন দেখি না। জাবির ভাই আপনিও? কোনো কথা শুনছি না। তোমাকে কালকেই আসতে হবে। আমার প্রিন্সেসও এই কথা বলছে। আচ্ছা ঠিক আছে। খাওয়া শেষে অরি রুমে যায়নি। কতক্ষণ একা একা রুমে শুয়ে বসে থাকা যায়? তাছাড়া ড্রয়িং রুমে অন্তত কিছু মানুষজন আছে। এমপি সাহেবের বাসায় 2জন মহিলা সার্ভেন্ট আছে। অরি তাদের 2জনকে নিয়ে বসেছে সোফায়। ঠিক কিছুটা দূরে রয়েছে একটা টিভি ক্যাবিনেট, যেটার উপরে বিশাল বড় একটা স্মার্ট টিভি রয়েছে। সকলের দৃষ্টির সামনে অরি টুকটাক সার্ভেন্টদের সাথে কথা বলছে আর টিভি দেখছে। হঠাৎ করে টিভি চ্যানেলে একজন মানুষের ছবি ভেসে আসতেই সার্ভেন্ট দুটি চমকে উঠল। ওদের এমন চমকে ওঠা দেখে অরি জিজ্ঞেস করলো, কি হয়েছে, এমন করলে কেন? ম্যাম, নিউজে যে ডাক্তারকে দেখাচ্ছে উনি আপনাকে কালকে রাতে চেক আপ করতে এসেছিল। মনে হয় কালকে রাতে এখান থেকে ফেরার সময় উনি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছেন। অরি শুনে খারাপ লাগলো। নিউজে স্পষ্ট দেখাচ্ছে বৃষ্টি হওয়ার কারণে রাস্তা পিচ্ছিল ছিল আর গাড়ির স্লিপ কেটে অন্য একটার সাথে ধাক্কা লেগে যায়। এরপর গাড়িটা ব্লাস্ট হয়ে আগুন ধরে যায় আর গাড়িতে অবস্থানরত ডাক্তার পুড়ে মারা গিয়েছে। ডাক্তারটার আইডি কার্ডের ছবি দেখাচ্ছিল বলে সার্ভেন্ট দুটো চিনেছে। মৃত ব্যক্তির চেহারাটা একদম বিভৎস লাগছে, দেখলেই কেমন গা শিউরে উঠছে অরি। কিন্তু অরি তো আর জানে না এসব দুর্ঘটনাতে শুধু অজুহাত। মৃত্যু তো তার বুলেটে হয়েছে। তবে মৃতদেহটা পুড়িয়ে দেওয়া হয়েছে যেন ডাক্তারের শরীরে মারের চিহ্ন না থাকে। সত্যি এরকম কত ঘটনা আছে যা অজানাই থেকে যায়। কেউ হয়তো আসল রহস্য খুঁজে দেখার চেষ্টা করবে না। তারপর এই কাজ রয়েছে এমপির হাত দ্বারা। সব ধামাচাপা দেওয়া শেষ। না কোনো কেস হবে আর না তো কোনো আসামি চিহ্নিত হবে। রাতে আর তৃপ্তির সাথে অরির দেখা হয়নি। তাড়াতাড়ি খাবার খেয়ে ওষুধ নিয়ে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু তৃপ্ত ঠিকই দেখা করতে এসেছে। লুকোচুরি কিছুটা শেষ করতে চাইছে সে, সত্য চাপা দিতে চায় না। তাছাড়া মানুষ আজ আছে কাল নেই। বড় কিছু ঘটার আভাস সে পায়, কিন্তু ভয়ঙ্কর কিছু ঘটার আগে সে সব জানিয়ে যেতে চায়, না হলে তার অপেক্ষার শেষ থাকবে না। তৃপ্ত অরির কপাল স্পর্শ করে দেখেছে জ্বর আছে কিনা। হালকা গরম, তবে আহামরি তেমন একটা না। শেষে অরিন ঘুমন্ত মুখশ্রী একবার পর্যবেক্ষণও করেছিল, তবে সেটা লুকিয়ে নয়। অরি জেগে গেলে তার কোনো কিছু যায় আসতো না, কিন্তু ওষুধের তোপে অরি ঘুমে বিভোর। জেগে ওঠার সম্ভাবনা শূন্য কোঠায়। রাত্রি শেষে দিনের শুরু। আকাশ মেঘলা হয়ে আছে ঠিকই, কিন্তু বৃষ্টি পড়ছে না। অরি আজ সকাল সকাল উঠেছে। কালকে তাড়াতাড়ি শুয়েছিল, ভালো ঘুম হয়েছে আজ। ঘুম থেকে উঠে নিত্যদিনের মতোই গোসল সেরে একদম পরিপাটি হয়ে রেডি হয়ে নিল। হালকা গোলাপি রঙা ওয়ান পিস পরেছে সে, সাথে জিন্স আর গলায় শর্ট স্কার্ফ জড়িয়েছে। চুলগুলো একপাশে সিথি করে ছড়িয়ে রাখা, ঠোঁটে হালকা লিপস্টিক। নিজের সাজগোজ শেষ হতেই মিনি ট্রলিটা নিয়ে বের হলো। কালকে রাতেই গুছিয়ে রেখেছিল। অফিস তো 2 দিনের ছুটি নিয়েছিল, কাল থেকে আবারও জয়েন করবে। এছাড়াও বোনের বাসায় কিছুদিন থাকবে আর সেখান থেকে অফিস কন্টিনিউ করবে। তৃপ্ত ড্রয়িং রুমেই ছিল। সকলের সব কাজ শেষ করে শ্বেতরঙা পাঞ্জাবি জড়িয়ে বসে আছে সোফায়, হাতে তার খবরের কাগজ। তবে চোখ খুঁজে চলেছে একটি মাত্র খবর। কিছুক্ষণ চোখ বোলানোর পর কাঙ্ক্ষিত খবরটি চোখে পড়তেই কিঞ্চিত ওষ্ঠেও বাঁকা হলো। সেটাই ধরা দিল বিদ্রুপের হাসি। বিড়বিড় করে আওড়ালো, পাপ পাপি দুটোর একটারও নিস্তার নেই এমপি আহনাফ তালচর তৃপ্তির থেকে। একটাই শাস্তি, মৃত্যু, ভয়ঙ্কর মৃত্যু। অরি নিজের মিনি ট্রলিখানা টেনে নামাচ্ছিল।
ট্রলির চাকার ঘর্ষণের আওয়াজ শুনে তৃপ্ত দৃষ্টি নিক্ষেপ করলো সেদিক পানে। অরির হাসি খুশি চেহারা আর ট্রলি দেখে তৃপ্তর ভ্রু কুঁচকে এলো। একদিন আগে অসুস্থ ছিল কে বললেন এই মেয়েকে, এখন আবারও ধেই করে কোথায় যাচ্ছে? অরি নিচে নেমে আসতে তৃপ্ত শুধালো, কোথায় যাওয়া হচ্ছে? কিন্তু বিধিবাম অরি কি আর সোজা জবাব দিবে? এই বজ্জাত এমপিকে দেখলেই তার তেরা কথা বলতে মন চায়। বলল, আপনাকে বলবো কেন? তৃপ্ত বিরক্ত হলো। ঝগড়া ঝামেলা করতে চাইছে না সে, কিন্তু এই মেয়ে বুঝলে তো, দাঁতে দাঁত চেপে বলল, এই তো অসুস্থ হয়ে পড়েছিল, এখন ঢ্যাং ঢ্যাং করতে করতে কোথায় যাওয়া হচ্ছে? কোথাও পড়ে মরে থাকলে সবাইকে কি জবাব দেবো আমি? স্মৃতিশক্তি বোধ হয় লোপ পাচ্ছে আপনার। কন্ট্রাক্টের কথা ভুলে যান বুঝি? সমস্যা নেই, মনে করিয়ে দেওয়ার জন্য তো আমি আপনার সো কল্ড মিসেস আছি। কোথায় যাবে বলে যাও, নাহলে বাড়ির বাইরে একবার রাখলে আই সোয়ার দ্বিতীয়বার আর নিজ পায়ে দাঁড়ানোর ক্ষমতা হবে না। অরি থমকালো। তাকে ভয় দেখাচ্ছে? যদিও এমপি সাহেবকে কিছুটা ভয় পায় সে, তবু তা কি আর প্রকাশ করা যাবে? এমপির চোখের আড়ালে কিছুটা মুখ বাঁকিয়ে বলল, যদিও যাকে তাকে কৈফিয়ত আমি দিই না, আবার ভালো মানুষদের আমি টেনশনেও রাখতে পছন্দ করি না। আর আপনি তো আবার জনদরদি, অত্যধিক ভালো মানুষ, তাই বলছি। আমার বোনের বাসায় যাচ্ছি, কিছুদিন থাকবো, ভালো থাকবেন। অরি আর কিছু শোনা বা বলার অপেক্ষায় না থেকে বেরিয়ে এলো। তৃপ্ত অরির কথা শুনে মনে মনে বলল, একটু সুস্থ হতে না হতে শুরু হয়ে গিয়েছে টেপ রেডিও। এত বছর কে জানতো? আমরা একটা ছেলে পেলেও দেখি কাছেন না, এমপি কি ভুয়া খবর দেয়, সাহস বেড়ে গিয়েছে সব কটার। পরক্ষণে কিছু মনে পড়তে তৃপ্তের মুখ হালকা মলিন হলো, যদিও সেটা বাহিরেই থেকে বোঝার উপক্রম নেই এই মলিনতা কিসের জন্য সে জানে, কিন্তু এখনো মুখে বলে তা প্রকাশ করতে পারেনি। জনগণ জানতে পারলে হাসবে না? তখন তার মান সম্মান কি থাকবে? একদম না। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।